দেশের সাম্প্রতিক রাজনীতি, চলমান পরিস্থিতি এবং সর্বোপরি আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই সব কিছু নিয়েই আজকের স্বপ্ন ধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাশায়েক শশী। আর আজকের স্বাধীন সংলাপের শিরোনাম রেখেছি আদর্শের রাজনীতি ও নির্বাচনমুখী বাংলাদেশ। দুজন অতিথি আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। রেজাউল করিম রনি, আপনার কাছে আসতে চাই। আপনি একজন চিন্তক, আপনার কথাবার্তা, লেখনী, চিন্তাভাবনা তরুণদেরকে অনেক অনুপ্রাণিত করে, চিন্তার খোরাক জাগায়। আপনার কাছে জানতে চাই, দেশের এই মুহূর্তে যান ও জবানের স্বাধীনতার আসলে কি অবস্থা? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। যান এবং জবানের স্বাধীনতা একটা বড় প্রেক্ষাপট এবং একটা লার্জ ক্যানভাসে আলোচনার দাবি রাখে, কিন্তু অভ্যুত্থানের পরে এমনিতে একটা যে কোনো দেশে একটু ক্যাওয়াটিক কন্ডিশন থাকে, কিন্তু আমাদের দেশে একটু বেশি সেটা, এবং সেটা হওয়ার কথা ছিল না। এটা হওয়ার পিছনে এক নম্বর দায়ী হলো আমরা পলিটিক্যাল পার্টিগুলো যারা, তারা অভ্যুত্থানের পরে তাদের দায়িত্বটা কি সেটা নির্ধারণ করতে খুব একটা কি বলবো যে স্মার্টনেসের পরিচয় দেয়নি। অভ্যুত্থানের পরে আমাদের এখানে সম্মিলিত পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব হওয়া উচিত ছিল না যে ক্যাবিনেটে কার হিস্সা কেমন হবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। অভ্যুত্থানের পরে সবার পরে দায়িত্ব ছিল কি বাংলাদেশের মানুষ ইনজোর্ড, দুই দিক থেকে ট্রমাটাইজ। এক হইল 15-16 বছরের অত্যাচারে ট্রমাটাইজ, আর এক হইল এই যে নেত্রী পালায় গেছে, তার বিপুল কর্মী সমর্থক রয়ে গেছে, তারা ট্রমাটাইজ। ফলে এখানে একটা রিকনসিলিয়েশন দরকার ছিল, ন্যাশনাল বিল্ডিং প্রকল্প নেওয়া দরকার ছিল। কিন্তু সেই ন্যাশনাল বিল্ডিং প্রকল্প নেওয়ার চেয়ে আমরা দেখলাম যে যার দলের প্রত্যেকটা দল তার হিস্সা আদায়ের প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেল। যখন এই ঘটনাটা ঘটলো, তখন আপনার এই যে অভ্যুত্থানের মধ্যে আপনি কী অর্জন করলেন? অনেক কিছু অর্জন করছেন, তার মধ্যে সবচেয়ে বড় যেটা অর্জন করেছেন সেটা হলো সলিডারিটি, সহমর্মিতা, মানুষের প্রতি মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, এবং সেই ভালোবাসা, সেই দায়বদ্ধতা, সেই সলিডারিটি প্রদর্শন করতে গিয়ে আপনার জীবনও যাইতে পারতো। আমি 5 তারিখের কথা বলছি। ফলে এই যে মৃত্যু ভয় উপেক্ষা করে আপনি যে অন্যদের পাশে দাঁড়াইলেন, আপনার মতাদর্শ উপেক্ষা করে, বিশ্বাস উপেক্ষা করে, পরিচয় উপেক্ষা করে, এই যে সলিডারিটি, এটা হলো সবচেয়ে বড় অর্জন। সেই সলিডারিটি ধরে বাংলাদেশকে এটা আপনার একটা জাতি গঠনের প্রকল্পের দিকে আমাদের নিয়ে যাওয়ার দরকার ছিল, এবং সেটা রাজনৈতিক দলগুলোর লিড দেওয়া দরকার ছিল। সেটা না দিতে পারার কারণে আজকে আপনি প্রশ্নটা করতে পারলেন যে জান ও জবানের স্বাধীনতা কোথায় আছে। দেখেন, স্বাধীনতা ফ্রিডম উইদাউট রেসপন্সিবিলিটি শুধুমাত্র জঙ্গলেই সম্ভব। স্বাধীনতা, ফ্রিডম ইজ নট ফ্রি নাওয়াডেজ। স্বাধীনতা তো সস্তা না। হ্যাঁ, স্বাধীনতার জন্য আপনাকে যে মূল্য স্বীকার করতে হয়, যে ত্যাগ স্বীকার করতে হয়, তার একটা ছোট্ট নিদর্শন আপনি এই 5 তারিখে দেখলেন মাত্র। আপনি 71 সালে একবার স্বাধীন ভূখণ্ড পাইলেন, তারপরেও আপনার 54 বছর পরেও বাচ্চা ছেলে মেয়েদের জীবন দিয়ে আপনাকে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে হয়, কথা বলার স্বাধীনতা অর্জন করতে হয়, ভোটাধিকারের দিকে যাওয়ার অবস্থা তৈরি করতে হয়। তার স্বাধীনতার ব্যাপারটা হলো এটা ডে টু ডে লাইফের সংগ্রামের মতো, এটা প্রতিনিয়ত সংগ্রামের মতো। এটা এমন না যে আপনি একবার অর্জন করছেন তারপর আজীবন থেকে যাবে। হ্যাঁ, এটা সোনার হরিণ না যে আপনার সোনার ডিমের মতো না যে আপনি প্রিজার্ভ করে রেখে দিবেন আজীবন থেকে যাবে। সো এটা প্রত্যেক দিন রিনিউ করতে হয়। সো সেইটা এখন আমাদের এখানে যেটা দরকার ছিল সেটা হলো এই যে সলিডারিটি। আমরা এই যে দায়িত্ববোধ 5 তারিখে অর্জন করছিলাম, সেই দায়িত্ববোধের আলোকে আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা ছিল যে আমাদের এই যে 15-16 বছর ধরে আমাদের এখানকার যে জবানের স্বাধীনতা ছিল না, আমাদের যে কথা বলার অধিকার ছিল না, আমাদের যে ভোটাধিকার প্রয়োগের অধিকার ছিল না, সেই অধিকারগুলোকে নিশ্চিত করার জন্য প্রথমত দরকার হইল একটা গণতান্ত্রিক সংস্কৃতি। আপনি যেই সংস্কৃতির মধ্য দিয়ে এতদিনের এই ফ্যাসিবাদী ধারার মধ্যে থেকে গোটা জাতির একটা ধরনের পশ্চাৎপসরণ হইল এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস হইল, সেখান থেকে উত্তরণের জন্য আপনি একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে প্রবেশ করবেন। সো গণতান্ত্রিক সংস্কৃতিতে প্রবেশ করার এই যে উদ্যোগ, এটা রাজনৈতিক দলগুলো নিতে হবে, এটা সম্মিলিতভাবে নিতে হবে। রনি ভাই, আপনি কি বলতে যাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো যে সলিডারিটি তৈরির যে কথা বলছেন বা সংস্কৃতির প্রবেশের কথা বলছেন, সেই প্রবেশ করার জন্য রাজনৈতিক দলগুলো যে সকল নেতৃত্বকে বাছাই করলো, তাহলে এককভাবে রাজনৈতিক দলগুলোই জন্যই ব্যর্থ হয়ে যাচ্ছে, এই সলিডারিটি বা এই সংস্কৃতি তৈরি হচ্ছে না, অন্যদিকে যাওয়ার আসলে কোনো যাওয়ার সুযোগ আছে? যেমন এই সরকারটার চরিত্র যদি আপনি দেখেন, এই সরকারটা কি সর্বদলীয় সরকার। সেই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তো এই ব্যর্থতা কার? সবার, কারণ সবাই মিলে তো বানাইছে এই সরকারকে। সরকার তো এটা হাওয়ার থেকে আসেন, একা একা তো এসে কেউ দায়িত্ব নেয়নি।
সো এই জন্য আগে রাজনীতি আমি এই জন্য মানে আলোচনাটা ঘোরায় না করে ডিরেক্ট আমি করলাম যে আসলে আপনি যদি সরকারের কথা বলেন, হ্যাঁ আইন শৃঙ্খলার অবস্থা, তারপরে হলো হ্যাঁ যে ধরনের আপনার ফ্রিডম পাওয়ার কথা ছিল সেই ফ্রিডম যদি মানুষ না পেয়ে থাকে তার দায় কার? সরকারের ডেফিনেটলি। কিন্তু এই সরকারটা বুঝতে হবে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমে, একটা ডিফারেন্ট টাইমে, একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমে এই সরকার দায়িত্ব পালন করছে। রাজনৈতিক দলগুলো যে ব্যর্থ হলো, মানে এটা কি কেবলই নিজেদের স্বার্থ দেখবেন সেটার জন্য, নাকি এই ধরনের অভ্যুত্থান হয়ে যাবে হঠাৎ করে, এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে যাবে সেটা তারা অনেকে বুঝতে ব্যর্থ হয়েছেন, সময়ের প্রয়োজনে ঠিক সেভাবে রিয়্যাক্ট করতে পারেননি, সেটাও হতে পারে? সেটা হতে পারে। আমি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইউ আর। এখন যেটা মুশকিল হলো কি দেখেন, আপনি প্রস্তুত থাকবেন তারপরে সমস্ত ঘটনা ঘটবে এমন তো না, তাই না? ঘটনা তো তার নিজস্ব প্রবাহের মধ্যে দিয়ে ঘটতে পারে, কিন্তু ব্যাপার হলো যে দেখেন ঘটনা যেভাবেই ঘটুক, এখানে একটা অভ্যুত্থান হওয়ারই কথা ছিল। এটা যারা রাজনীতি করেন তারা যে খুব একটা জানতো না এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু এটা কখন কবে কিভাবে হবে সেটা হয়তো আগের থেকে ধারণা করা সম্ভব ছিল না। কিন্তু একটা অভ্যুত্থান ছাড়া আওয়ামী লীগ তার কোনো অপশন রাখেনি। আওয়ামী লীগ আমার মনে হয় এই বিষয়ে গণতন্ত্রের জন্য আপনি এখানে শেষ, গণতন্ত্রের জন্য আপনার কি দরকার? আপনার ডায়লগের কালচার দরকার। আওয়ামী লীগের সাথে ডায়লগ করার কোনো অবস্থা ছিল? কথায় কথায় মারপিট। তো আপনি যখন মারামারি করবেন তো তখন তো সেখানে কথা বলা যায় না। ফলে আপনার এখানে একটা অভ্যুত্থান ছাড়ার কোনো অপশন ছিল না আমাদের। তো সেই অভ্যুত্থানের পরে যেটা যে জায়গাটা সেটা হলো এখন স্বাধীনতার ব্যাপারটা একটু আমাদের বুঝতে হবে। সেটা হলো স্বাধীনতা প্রিন্স ভাইয়ের কাছে একটা, আমার কাছে আরেকটা। স্বাধীনতা ডিসাইড হয় ইডিওলজির সাপেক্ষে। আপনি আপনার মতাদর্শ অনুযায়ী আপনি মনে করেন যে আপনি ড্রিঙ্কস করতে খুব পছন্দ করেন, আপনি 2 হাতে 2 বোতল নিয়ে রাস্তায় ঘুরবেন, মদ খাবেন, এটা আপনার কাছে স্বাধীনতা। আমি মনে করি না, এটা খুব খারাপ কাজ, এটা করা যাবে না। হ্যাঁ, এটা করলেই বরং এটা করলে আমার স্বাধীনতা হরণ করা হচ্ছে। তো ফলে স্বাধীনতা জিনিসটা খুব একটা আপনার ধরেন যে এটা জেনারেলাইজ বলার ঠিক না। ফলে এই জন্য আমাদের যেটা দরকার সেটা হলো একটা রেসপন্সিবিলিটি, যে কথাটা আমাদের বলতে হবে। হ্যাঁ, অবশ্যই স্বাধীনতা দরকার, স্বাধীনতা ছাড়া একটা জাতির বিকাশ হয় না। কিন্তু সেই স্বাধীনতাটা কেমন স্বাধীনতা? সেই স্বাধীনতা কি করার স্বাধীনতা? নির্মাণ করার না ধ্বংস করার? সেই স্বাধীনতা কি নিজেকে বিকশিত করার? আপনি একটা স্বাধীনতা, জনসাংস্কৃতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, এটা বুঝবেন কিভাবে যে এটা সমাজটা স্বাধীন না পরাধীন? এবং সেই এটা বুঝার প্যারামিটার কি? বুঝার প্যারামিটার হইল এই ধরনের স্বাধীনতা, এই ধরনের পরিবেশ নাগরিকদের বিকাশের সহায়ক না নাগরিকদের বিকাশের প্রতিবন্ধকতা তৈরি করে? যেমন ধরেন আমাদের মিডিয়া, ধরেন এক ধরনের স্বাধীনতা আমরা চাই, তাই না? আপনারা মিডিয়া কর্মী, তো মিডিয়া তো অনেকদিন এর আগেও তো ছিল, এবং হাসিনার আমলে যদি বলা হয়তো মিডিয়া স্বাধীনতা নেই, সে বলতে কতগুলো চ্যানেল দিয়ে দিছি, তারপরে বলে স্বাধীনতা নেই। তার মানে কি স্বাধীনতার এক ধরনের সংজ্ঞা তো হাসিনার কাছেও ছিল। ফলে এখন আপনি কোন স্বাধীনতা মিন করছেন? আপনি এখন, আমি মনে করি আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের স্বাধীনতার কথা মিন করছি। সেই স্বাধীনতাটা তখনই আপনি অ্যাচিভ করতে পারবেন যখন আপনি আপনার মতাদর্শের বাইরের লোককে, টলারেন্সি ফার্স্ট দেন ডেমোক্রেসি সেকেন্ড, আপনার মতাদর্শের বাইরের লোকের সাথে কোএক্সিস্ট করার আর্ট অর্জন করতে পারবেন। সেটা আমাদের এখানে নাই। আমাদের এখানে প্রধান সমস্যা হইল আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য কীভাবে করতে হবে সেই আর্টটা অর্জন করতে পারি না। আমরা বরং যেটা করতে চাই সেটা হলো আমার যে স্বাধীনতার ফিলিং, আমার যে স্বাধীনতার ধারণা, সেই ধারণায় সবাই টাইনে আনতে চাই, এবং ওইটা মানলেই আপনি স্বাধীনতায় বিশ্বাস করেন, আর যদি না মানেন আপনি স্বাধীনতায় এই প্রেক্ষাপটে এই জন্য রাষ্ট্র ধারণাটাও আরো বেশি ফোর্সে চলে আসে। অসংখ্য ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। আপনার কাছে ঠিক এই প্রসঙ্গেই আসতে চাই। রনি ভাই যেমনটি বলছিলেন, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই আসলে সলিডারিটি তৈরি হলো না, নতুন যেই সুযোগ এসেছিল সেই সুযোগ ব্যর্থ হলো। আপনারা বলতে আমি সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলোর কথা বলছি। একটা সুবর্ণ সুযোগ, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম দিকে অনেক বলতেন, সে সুযোগই আমরা হাতছাড়া করলাম, ব্যর্থ হলাম কেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। না, একটা হচ্ছে যে আমি শুধু এইবারের অপরচুনিটি না, বিশেষ করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দেশে এই যে পুরো 53-54 বছরে আসলে তো আমি সুযোগ কোড অ্যান্ড কোডের মধ্যে বলি, মানুষ যেভাবে ভাবে যে তার নিজের মুক্তি বা আপনি যে জান এবং জবানের স্বাধীনতার কথা বললেন, সেই সুযোগ তো আসলে হাতছাড়া হয়েছে, এবং এর দায়িত্ব রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, বিশেষ করে যারা ক্ষমতায় ছিল তাদেরকেই, কারণ তাদেরই তো দায়িত্ব ছিল এটা পরিচালনা করা, এবং তারা সময় বাস্তবতা বুঝেই তারা ভূমিকা পালন করবে। তাহলেই তো হয়তোবা এটা আজকে এই সংকটটা হতো না। এবং এইটার ধারাবাহিকতায় যেটা আপনি বলতে চাইলেন, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এইবারের যে গণ অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থানের পরে আরেক ধরনের আমি সুযোগটা ওই অর্থে মেন করি আর কি, যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জায়গাটা, তা সেইটা তো 1 বছর অতিক্রান্ত হয়ে গেল।
তা আমি হাত ছাড়ার আগে জিনিসটাকে একটু বলি, আলোচনাটা যেটা উঠল, এটা তো ঠিকই, রাজনৈতিক দলগুলো যদি এই গণঅভ্যুত্থানের পরে ঠিক মতো তার দায়িত্ব পালন করার কথা ছিল বলে মানুষ মনে করে সেটা করতে পারতো, তাহলে তো একরকম হতো। কিন্তু আমি জিনিসটাকে এইভাবে দেখতে চাই, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে বিগত দিনের সরকার সে যে জায়গাটা নিয়ে গেছিল এটা কারেক্ট, খুবই কারেক্টলি হি অ্যাপ্রোচড, যে আমাদের সামনে তো গণঅভ্যুত্থান ছাড়া কোনো সুযোগ ছিল না। এটা কিন্তু আমরা অনেক আগেই বলে আসছিলাম। 18 নির্বাচনের পরে আমার মনে আছে আমরা বাম জোটের পক্ষ থেকে একদিন পরেই মুখে কালো কাপড় বেঁধে যখন প্রেস ক্লাবে সভা করি তখন এই কথাটা বলি, এবং 14 সালের আগে এটা বোঝার জন্য বলি, যেহেতু রাজনৈতিক দল এবং কথা বলছেন, আমি আমাদের কথা বলছি, আমরা কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়া তাদের সাথে দেখা করি বলি যে দেখেন দেশটা যেখানে চলে যাচ্ছে একটা সংকটে পড়বে। একজনকে বলি আপনি অবশ্যই একটা ইলেকশন এবং তার জন্য তত্ত্বাবধায়ক সরকার করেন, আর একজনকে বলি ডেমোক্রেটিক পলিটিক্স করেন, কিন্তু কোনো উগ্র শক্তিকে নিয়ে এটা করে লাভ হবে না, যার যার জায়গা থেকে বিবেচনা করেন। বাট কথাটা হলো না। তার মানে আমি বলছি অনেক দিন ধরে যে জট পাকিয়ে গেছিল তার মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু হলো যেটা আপনি খেয়াল করবেন, ধরেন আপনি যদি 69 বিবেচনা করেন, 90 বিবেচনা করেন, আমি ফলাফল কী হয়েছে সে আলোচনায় যাচ্ছে না, কিন্তু সেইখানে ছিল রাজনৈতিক দলগুলোর এক ধরনের ঐক্য, এবং তারা কিন্তু একটা হিসাব করে জানতো যে পরের স্টেপিংটা কি হবে। এইবার তো সেটা, এবং অভ্যুত্থান পরবর্তী একটা বোঝাপড়া জায়গা ছিল, এবং সেইটাকে ধরে পরেরটা যতটুকু হোক, কে রেখেছে না রেখেছে সে আলোচনায় যাচ্ছি না, সেটা ছিল। এবার তো সেটা ঘটে নাই। এবার ঘটেছে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো যার যার মতো এই সরকারকে, আগের সরকারকে হটাতে চেয়েছিল সে একটা, কিন্তু ছাত্রদের এই ভূমিকার মধ্য দিয়ে যেভাবে ঘটলো তার আগে তো এই পলিটিক্যাল পার্টিগুলোর এই কোঅর্ডিনেশন আসলে ছিল না, যে যত কথাই বলুক। সুতরাং আপনি তো এরকম কিছু সেট করতে পারেন নাই আগে। এটা গেল 1 নম্বর আমি বলি সমস্যা বা বাস্তবতা। দ্বিতীয়ত হলো যে ছাত্র বন্ধুরা এই কাজটা করলো, তার মধ্যে তো ছিল অনেক ধরনের, সব ছাত্র সংগঠন ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারণ ছাত্রদের জায়গা, এবং তারা প্রথম দিকে যে দাবি তারপরে দাবিগুলো নিয়ে আসলো দেখবেন সেইটার মধ্যে টোটালিটিতে ওই রকমের কোনো সিনারিও ছিল না, বা থাকলেও পলিটিক্যাল পার্টির সাথে তো সেইটা ওইভাবে ম্যাচ করে নাই, যার যার মতো চলে গেল। এটা গেল একটা। লাস্টটা হচ্ছে যে কথাটা একটু বলতেই হয়, ধরেন সরকার যে গঠন হলো, আমাকে যদি বলেন ধরেন আমাদের পার্টি বা বাম জোট, আমরা তো অফকোর্স দীর্ঘদিন ধরে সেই 14 থেকেই, আমি এই রেজিমের কথা বলছি, তার আগে থেকে এটা করছি। কিন্তু আমি যদি এই প্রশ্ন করি আপনাকে বা কাউকে, মানে উত্তরের জন্য না, বোঝার জন্যে, এই যে টিমটা গঠিত হলো সেটা আমাদের সাথে কথা বলে করে নাই, সেটা অন্য আলোচনা। আমি তাতে কাউকে অভিযোগ করছি না, আমরা সমর্থন দিয়েছি। কিন্তু এই দায় যে দায়িত্ব কারা পালন করে করলো, আপনি সেইটাতে এখনো পর্যন্ত প্রশ্নবিদ্ধ জায়গায় আছে। কিন্তু সেইটাকে আমি প্রশ্ন করেই ওই সময় নষ্ট করার জায়গায় যেতে চাই না। মানে কথাটা হলো, যেহেতু একটা আকাঙ্ক্ষার কথা বলছেন, তা আপনি ওই রকমের আকাঙ্ক্ষা তো করাটাই যথাযথ ছিল বলে আমার কাছে মনে হয় না। কারণ এইখানে দেখবেন যে নানা মত পথের মানুষকে নিয়েই এইটা গঠিত হলো। ইউনূস সাহেব তার নিজস্ব একটা বিলিভ আছে, আমরা জানি। সেইটাকে আপনি পলিটিক্যাল বিলিভ বললে বোধহয় ঠিক হবে না এই বিবেচনায়, কারণ উনি তো পলিটিক্যাল পার্টি করতে চাইছিল, ফেল করলেন। কিন্তু নিজের একটা চিন্তা চেতনা আছে, তিনি যেটা বিশ্বাস করেন হয়তো সেই জায়গাটাই। আবার যে টিম, সেটা তো কোনো দলীয় টিম না। কিন্তু এই কাজটা আমার বিবেচনায় আরেকটু ভালোভাবে করা যেত। শুরুতে যারা এই দায়িত্বটা নিলেন, আমরা যাদেরকে সমর্থন করলাম, খালি নিলেন, আমি তাদেরকে এক ঘাড়ে দেবো না বলে আমি পরের শব্দটা বললাম, তারা যদি শুরুতে রাজনৈতিক দলগুলো, আপনি যদি এটাকে বিশ্বাস করেন যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলাই করতে হবে, তো শুরু যেভাবেই হোক না কেন, আমি শুরুটা নিয়েও কোশ্চেন করা বাদ যদি দেই, যে তাহলে আপনি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে যদি কাজটা করতেন, শুধু রাজনৈতিক দলগুলো না, এই আন্দোলনের অন্য যারা ছিল তা অফকোর্স তারা সহই, তাহলে হয়তোবা সিনারিটিও অন্যরকম হতে পারত। আচ্ছা, যেটা আমি দেখি সেইটা একটা হয়নি। আর একটা ভেরি সিম্পল কথা আমার বিবেচনায়, যে যখন আমি ওই ধরনের কোনো ডিজাইন নাই, ওই যে আপনিও বললেন যে এটা গণঅভ্যুত্থান, তার আগে পরে বোঝাপড়ার জায়গায়, তাহলে আপনাকে অন্ততপক্ষে বিবেচনা করতে হতো এই সবাই মিলে যতটুকু ঐক্যমত্য পোষণ করি, কতটুকু কাজ আমি করতে পারি, যেটা সংস্কার নামে খ্যাত হয়েছে, সেইটুক করে আমি একটা গণতন্ত্রের প্রসেসের ধারায় হাঁটব। সেই জায়গাটা কিন্তু যথাযথভাবে শুরু থেকে হয়নি বলে এখনো পর্যন্ত দেখবেন না হওয়ার
কারণে এই যে অনেকগুলো জটিল পরিস্থিতি আমার মনে হয় আমরা দেখতে কি পাচ্ছি। কি হলো না, কেন হলো না, সেই মূল্যায়ন আমরা সামনের দিনগুলোতেও করব। কি করা যায় সেদিকে একটু নজর দিতে চাই। তবে তার আগে রনি ভাই আপনার কাছে আরেকটু আসতে চাই। আপনি এক জায়গায় বলেছেন যে প্রগতিশীলতার নামে গড়ে ওঠা প্রতিক্রিয়াশীলতাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা চিন্তাশীল নাগরিকের প্রধান কাজ। এটা আমি আরেকটু ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই। আর এই সম্পূরকভাবেই আজকেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে ডানপন্থী রাজনীতির উত্থান নিয়ে তিনি উদ্বিগ্ন। এর আগেও একাধিক বক্তব্যে তিনি বলেছেন উগ্রবাদ, এই যে ডানপন্থী রাজনীতির মোড়কে উগ্রবাদ নিয়ে সাম্প্রতিক সময় রাজনৈতিক দলগুলো যে ধরনের উদ্বেগ জানাচ্ছে, সেটা কি আওয়ামী লীগের যে বয়ান ছিল সেটার সাথে কোনো সাদৃশ্যপূর্ণ বলে আপনি মনে করছেন কিনা? জি, ধন্যবাদ। দেখেন, এখানে আমি ওই 2013 সালের প্রেক্ষিতে একটা কথা একজন শেয়ার দিছিল, ওইটা যেটা হলো যে আমাদের এখানে সমস্যাটা কি হয়েছে, আমাদের এখানে বামপন্থা বলেন ডানপন্থা বলেন, এইটা বাংলাদেশে কোনো, প্রথম কথা হলো বামপন্থার আলোচনাটা যদি করি, এখানে রহিন ভাই আছেন, দীর্ঘদিন যাবত ওনারা রাজনীতি করেন, সেটার একটা পর্যালোচনা জনগণের মধ্যে আছে এবং তারা কিভাবে রাজনীতি করেন তাদের প্রস্তাবনা সম্পর্কে জনগণের একটা বুঝ আছে। কিন্তু মুশকিলটা হলো পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রে যখন আসে, তারা ক্ষমতার দিক থেকে যখন আসে, তারা বেশিরভাগ সময় প্রো ইস্টাবলিশমেন্টের ভূমিকা পালন করেছে এবং তারা তাদের যে মতাদর্শগত পজিশনটা এটাই জাতীয় পজিশন আকারে ক্লেম করেছে। আবার অন্যদিকে যখন আপনি এখানে ডানপন্থার যে ক্লেমটা বলতে, তখন ডানপন্থা ঐতিহাসিকভাবে তাদেরকে বলা হয়, এটা ফরাসি বিপ্লবের পরে এই আইডিয়াটা তো আমরা পাইছি, যারা সামন্তপ্রভু, অলিগার্ক, ক্ষমতার কাছাকাছি এরকম এইভাবে আসছে। সেদিক থেকে বাংলাদেশে যদি আপনি একটা ডানপন্থা খোঁজেন, সেইটা তো বরং আপনার এরকম, এবং তাদের সাথে যদি ইসলামের একটা সম্পর্ক খুঁজেন, খুঁজে পাওয়া মুশকিল, পাবেন না। এখানে বরং আমি যেটা বলি, একটা ফ্যানাটিসিজম আছে এবং এই ফ্যানাটিসিজম ড্রিভেন বাই লেফট উইং। এটা হলো ইন্টারেস্টিং। আজকে যারা আপনি দেশে বিদেশে থেকে যারা কথাবার্তা বলেন এবং যারা সবসময় একটা বিপ্লবী উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন এবং এক ধরনের পলিটিক্যাল ইসলামিস্ট যারা তাদেরকে তারা যত বড় শক্তি না, তার চেয়ে অনেক বড় শক্তি আকারে হাজির করার চেষ্টা করেন, সেই পীরগুলো কারা? প্রত্যেকেই বামপন্থী। আমি বলছি বামপন্থার মধ্যে অনেক ভাগ আছে। সেটা কি একেবারে মাঠ পর্যায়ের তৃণমূল জনগণের মধ্যকার বিস্তারের কথা বলছেন নাকি ইন্টেলেকচুয়াল? এটা তো অনেক বড়, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ, মিডিয়া তো এখন ঘরে ঘরে। এটা তো আপনি একজন পার্সোনাল মিডিয়া তার প্রোফাইল, তার হ্যান্ডেলে যেভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, সেটা অনেক সময় মিনিস্ট্রি মিডিয়া করে উঠতে পারে না। সো ফলে এখানে যদি আপনি এরকম মোটা দাগে রাইট উইং বলে দেন, হ্যাঁ, তাহলে বরং একটা সমস্যা তৈরি হবে। ফলে এইখানে আমি মনে করতেছি এই যে তার মানে প্রগতিশীলতার নামে এক ধরনের প্রতিক্রিয়াশীলতার চর্চা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন, দেখবেন তারা নিজেরা ক্লেম করতেছে প্রগতিশীল, কিন্তু তারা প্রগতিশীল ততখানি প্রগতিশীল সে শুধুমাত্র তার মতের যে সেটাকে সে প্রগতি মনে করে, বিরুদ্ধ মত যেটা, ভিন্ন মত যেটা, সেটার সাথে কোএক্সিস্টেন্স যেটা, সেই ক্ষেত্রে সেটার কোনো আর্ট আমরা অর্জন করতে পারিনি। ফলে সেক্ষেত্রে আপনি যখন এরকম হবেন এবং তখন নিজেকে যখন প্রগতিশীল দাবি করবেন, তার মানে আপনাকে আমি তো বলবো এটা প্রগতিশীল প্রতিক্রিয়াশীলতা। কারণ আপনাকে যেটা করতে হবে, দেখেন এই জন্য আমরা 5 তারিখের পরে কি বলছিলাম যে আমাদের রাষ্ট্র হবে ভ্যালু বেসড এবং রাষ্ট্র কোনো ভ্যালুসকে প্রায়োরিটাইজ করবে না, ভ্যালু প্লুরালিটি করবে। প্রিন্স ভাইয়ের ভ্যালু আলাদা, আমার ভ্যালু আলাদা, কোনো সমস্যা নেই। রাষ্ট্রের চোখে আমরা সবাই নাগরিক, উনি বিশিষ্ট না, আমিও বিশিষ্ট না, ইকুয়াল। এই জায়গা থেকে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র, এটা নতুন কোনো কথা না। এটা আপনার ইউরোপ আমেরিকার যে ডেমোক্রেসির কথা আমরা বারবার বলি, হ্যাঁ, আমরা এত সংবিধানের কথা বলি। এই যে বর্তমান রাষ্ট্রকাঠামোতে আমি যেমনটি বলছিলাম, প্রিন্স ভাইদের দলেরও অনেকে বলে থাকেন উগ্র ডানপন্থীরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে পরবর্তীতে যেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে। এটাকে আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এখানে বাংলাদেশে ওই অর্থে কোনো ডানপন্থা নাই, যেটা আছে ফ্যানাটিসিজম এক নাম্বার। আমি বলি এটা একটু ব্যাখ্যা করি কেন ডানপন্থা। আমি যেটা বললাম, যদি ডানপন্থা থাকেও, ডানপন্থাকে এখানে যারা উৎসাহিত করার চেষ্টা করছে, এটা লেফট ড্রিভেন ডানপন্থা, আমি এক নাম্বার। 2 নাম্বার হলো এখানে আপনার দেখেন একটা ইলেকট্রাল প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস যদি আপনি ঠিক করেন, ডেমোক্রেসিকে যদি আপনি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেন, ধরেন আপনি একটা উদাহরণ দিই, ট্রাম্পের কথা বলি। কারণ ট্রাম্পের মতো পাগলা খেপা লোক, হ্যাঁ, এইটা দুনিয়াতে তো কমই আছে, কিন্তু সে কি চাইলেই যাতা করতে পারে? কেন করতে পারে না? কারণ তাকে একটা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা মানতে হয়। ধরেন আপনি যদি ধৈর্য নেন সে ডানপন্থী, কিন্তু সেটাও কিন্তু আমেরিকার ডেমোক্রেসির জন্য এন্ড অফ দ্য ডে থ্রেট হইতে পারবে না, কারণ জনগণ চাইলে তাকে ফেলে দিতে পারবে। কনস্টিটিউশনের মধ্যে এই সিস্টেম আছে। ফলে আপনি ডানপন্থা বইলা যতই কথা বলেন না কেন, তারা যদি জনগণকে ম্যানুভারিং করে, দেখেন পলিটিক্স অফ
মানে পলিটিক্যাল কালচার অফ ইমোশন, যেটা অনুভূতির রাজনৈতিক ব্যবহার, এটা হলো ডেঞ্জারাস। সেটা আপনি যেই অর্থেই করেন, হ্যাঁ, আপনি মুক্তিযুদ্ধের চেতনার নামে এতদিন করছেন, মুক্তিযুদ্ধ বিরোধী সমস্ত কাজকর্ম করছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে অনুভূতি বিক্রি করছেন। এখন আপনি এক ধরনের পলিটিক্যাল ইসলামকে যদি ব্যবহার করেন, আমি বলতেছি না যে এখানে সবাই সেটা করে, এখানে দেওবন্দি ঘরানা আছে, অন্যান্য ঘরানাও আছে, সবার ইসলামী পজিশন একরকম না, ইসলামের ব্যাপারে সবার পজিশন এক না, ভিন্নতা আছে। কিন্তু আপনি আপনার ব্যাখ্যাটা কি যদি মনে করেন যে একমাত্র সহি ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যা এস্টাবলিশ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, রাইট, অন্য আইডিওলজিকে যদি আপনি, তাইলে আপনি যেটা করতেছেন আপনি বেসিক্যালি আওয়ামী পলিটিক্স করেন। আমাদের যেটা বুঝতে হবে মোটা দাগে, সেটা হলো এখানে আওয়ামী মডেলটা কারা ফলো করতেছে, কারা নিজের আইডিওলজির বাইরে অন্য কোনো মতকে গালাগালি করে, অন্য কোনো মতকে আন্ডারমাইন করে, অন্য কোনো মতকে দমনযোগ্য মনে করে, সে আওয়ামী লীগ, সে যে দলই করুক। এবং সেক্ষেত্রে অগ্রগণ্য কি মানে লেফটদের দুইটার মধ্যে একই সমস্যা আছে, দুইটার মধ্যে একই, সে তার আইডিওলজির বাইরে অন্যকে আন্ডারমাইন করে। অসংখ্য ধন্যবাদ। ফলে আমাদের যেটা লাগবে, আমাদের সেটা এটা বলেই শেষ করবো এক সেকেন্ড, আমাদের যেটা লাগবে ভ্যালু প্লুরালিটি, মূল্যবোধের, আপনার মূল্যবোধ আমার মূল্যবোধ সমস্ত মূল্যবোধের বাইরে আপনার বক্তব্যের প্রতিক্রিয়া আমরা আমাকে নাগরিক আকারে ট্রিট করবে, নট ইডিওলজি। রাষ্ট্র যখন ইডিওলজিক্যাল হবে, আমি শেষ করি, হাসিনা কোনোদিন বলছে আমি ফ্যাসিস্ট, আমি স্বৈরাচার, সে সারাদিন গণতন্ত্রের কথা বলছে। ফলে গণতন্ত্রকেও আমরা ইডিওলজি আকারে চর্চা করতে দিব না, আমরা কোনো মতাদর্শ আকারে চর্চা করতে দিব না, রাষ্ট্রকে আমরা কোনো আর মতাদর্শিক প্রতিষ্ঠান আকারে করতে দিব, দিল্লি ওটা ফ্যাসিস্ট হয়ে উঠবে। আমরা রাষ্ট্রকে আমরা একটা ভ্যালু বেস প্রতিষ্ঠান আকারে গড়ে তুলতে চাই। অসংখ্য ধন্যবাদ রনি ভাই। আমি নিশ্চয়ই প্রিন্স ভাইয়ের প্রতিক্রিয়াও নিব এই প্রেক্ষাপটে, তবে তার আগে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার কাছ থেকে তার প্রশ্নটা শুনে আসি। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার নাম ইসাহক, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এই সামনে নির্বাচনে অনেকগুলো রাজনৈতিক দল আছে, এর মধ্যে জামাত ইসলাম অন্যতম একটা রাজনৈতিক দল। জামাত ইসলামের কিছুদিন আগে একটা বক্তব্যে মিয়া গরম পরোয়ার বলছিল যে পিয়ারের কথা নাকি গোলাম আজম সাহেব বলে গেছিল। যেই গোলাম আজম সাহেব স্বস্বীকৃত আত্মস্বীকৃত একজন রাজাকার এবং বাংলাদেশ বিরোধী একটা রাজনৈতিক, বাংলাদেশে রাজনীতি করবে, তার এই গোলাম আজমের একটা উদ্ধৃতি নিয়ে টেনে এসে বললো যে উনি পিয়ারের কথা বলছেন। আর আরেকটা, দুইজনের কাছে আমার প্রশ্ন যে ৭১-এর ভূমিকা নিয়ে এখন জামাত ইসলাম মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো প্রশ্নের মুখে পড়ে, তাহলে ওদেরকে কি স্টেটমেন্ট দেওয়া উচিত এবং কি ভূমিকা নিয়ে কি বক্তব্য দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। নিশ্চয়ই আমাদের আলোচকরাও সেটার উত্তর দিবেন। প্রিন্স ভাই, রনি ভাই অনেক কিছু বললেন। আচ্ছা, আমাদের আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটি আমরা নিই, তারপরে আবার ফিরি। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে যে বাংলাদেশের রাজনীতিতে বামপন্থী এবং ডানপন্থীদেরকে উপেক্ষা করে একটা শক্তি সৃষ্টি হতে যাচ্ছে। হ্যাঁ, সেই শক্তিটা রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো সেটা উপলব্ধি করতে পারছে কিনা, এটাই আমার প্রশ্ন বিভিন্ন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যেতে চাই। রেজাউল করিম রনি বলছিলেন যে প্রতিক্রিয়াশীল প্রগতিশীলতার আড়ালে যে প্রতিক্রিয়াশীলতা, সেটার অন্যতম ফোর্স বাম ঘরানার রাজনীতি, আর একই সাথে উগ্রবাদের উত্থান বা ডানপন্থী রাজনীতির যে আধিপত্য সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে, এটা নিয়ে আপনার বক্তব্য। আর দুজন দর্শক তো প্রশ্ন করেছিলেন। না, অনেকগুলো কথা তো ছোট ছোট করে বললে, ধরেন রনি তার একটা মানে তার নিজস্ব বিবেচনা থেকে সে তার যুক্তির কথা বলেছে, এটা নিয়ে আমি নতুন কিছু বলার কিছু দেখি না, কারণ যার যার একটা যুক্তির উপরে দাঁড়িয়ে সে হয়তো তাকে কি বলে যে একটা থিওরাইজ করা বা একটা মোড়কে আবদ্ধ করার কাজটা সে করে, সেটা করতেই পারে, সেটা নিয়ে আমার কোনো বিশেষ বক্তব্য নাই। কিন্তু পয়েন্টটা দাঁড়াচ্ছে হচ্ছে এই যে আমি কোনো শব্দ চয়নের থেকে বুঝতে চাই হচ্ছে যে এন্ডিং রেজাল্টটা কি, সেটা হচ্ছে বড় ব্যাপার। ধরুন উদাহরণ দিই, এই যে কথার কথা চলে আসছে যে আমরা পলিটিক্যাল ইসলাম তার যে শক্তিশালী, আমি পলিটিক্যাল ইসলামের কথা বলছি, নট ইসলাম, যে একটা হয়তো অনেক সময় মনে করছি যে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছি। আমার ব্যক্তিগত পজিশন হচ্ছে এটা খুবই কারেক্টলি, কারণ আমরা যা না তার থেকে অনেক সময় অনেক বেশি বলি, অনেক বেশি নিজেরা একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করি। এটা নিয়ে অন্ততপক্ষে আমার হিসাবে বা আমাদের হিসাবে কোনো মানে দ্বিমতের জায়গা নাই, কারণ সেইটা করতে যেয়ে হয়তো সেটাকে আমি একভাবে দেখছি, উনি হয়তো একভাবে তার হিসাবটা সাজাচ্ছে, সেটা মানে বিষয়টাকে আমি ওইভাবেই দেখার পক্ষে। কিন্তু দেখার দরকার যেটা
আমার বিবেচনায়, যে আপনি যে আজকের শিরোনাম করছে আদর্শের রাজনীতি, দেখেন আমাদের একটা আলোচনা একেবারেই হচ্ছে না দেখি। যে আমি যে রাজনীতির কথাটা বলি, আমরা রাজনীতির ছাত্র হিসাবে এটা বুঝি, অর্থনীতি হচ্ছে ভিত্তি কাঠামো, রাজনীতি হচ্ছে উপরিকাঠামো। অর্থনীতির ঘনীভূত রূপটাকেই হচ্ছে রাজনীতির চেহারা হিসেবে সামনে আসে, আর এইটা ভাইস ভার্সা, সেটা গড়ে তোলে। তা আপনি ওইটাকে কি পদ্ধতিতে ওই মীমাংসাটা করবেন, যার সাথে তার উপরে দাঁড়িয়ে রাজনীতি, আপনি অন্য অন্য সমাজ কাঠামো করা, তার কালচারাল বিষয়টা করা, আমি বলেছি সবই ভাইস ভার্সা, কিন্তু এইটা হচ্ছে একটা ভিত্তির বিষয়টা আর কি। তা সেইটা একটা দেখার ব্যাপার। তা সেইখানে এখন একটা আসছে যে আইডেন্টি পলিটিক্স হচ্ছে উপরি কাঠামোর কথাটা আসে, ভিত্তি কাঠামো আসে না আমার বিবেচনায়। এবং ভিত্তি কাঠামোটা যে আলোচনা করলে কিন্তু আমাদের অনেক কিছু পদক্ষেপ নেওয়াটা সুবিধা হতো। সুবিধা হতো এই কারণে, কারণ আমি যদি ভিত্তিটা এটা রাখি, আপনি আজকে শব্দের পাশে আপনার শব্দ ধার করেই আমি বলছি যে জান এবং জবানের স্বাধীনতা, ওই জায়গাটাকে যদি যেতে চাই আমরা, তাহলে আমি যে শব্দ, আমি জান না বলে অন্য কথা বলতে পারি, জবান না বলে অন্য কথা বলতে পারি, কিন্তু আসলে তো যেটা আমরা ধরেন আমরা বামপন্থীদের দিক থেকে বলি যে আমরা যেটা চাই, আমার এন্ডিং জায়গা হচ্ছে মুক্ত মানবের মুক্ত সমাজ। আপনি এই কথার সাথে মিলাইতে পারেন। তার জন্য তো আপনার একটা আদর্শিক জায়গা, আপনার ভিত্তি কাঠামো ঠিক থাকতে হবে। আর মানুষকে আপনি কালকেই আপনি ওই মোড়কে আবদ্ধ করতে পারবেন সেটা আমরা মনে করি না, কারণ আলটিমেটলি তার কালচারাল ডেভেলপমেন্ট ছাড়া আপনি এটা পারবেন না। সুতরাং সেইটাকে এই পথ অতিক্রম করতে গেলে এক একটা ফেজে এক এক ধরনের জায়গা আসে। ধরুন অনেক কথা বলা যায়, আমি সেদিকে না যেয়ে বলি, এইবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্ততপক্ষে তরুণ প্রজন্ম সহ মানুষের মধ্যে যে ধরনের চিন্তা ভাবনার একটা দুয়ার খুলে গেল, নানামুখীনতা হয়তো আসলো, কিন্তু এইখানে কিন্তু আপনি অন্ততপক্ষে একটা বিবেচনা বোধ থেকে নানা মত আসলেও তার সামনে যদি খুব স্বচ্ছসৎ তুলে ধরা যায়, সে কিন্তু অন্ততপক্ষে তার বিবেচনাকে জাগ্রত করার কাজটা করতে পারে। সেইটাও এক ধরনের অগ্রগতি। আপনি বিবেচনা সেইভাবে করেই আগালে আমি দেখি এইখানে কোনো শব্দ চয়নের মধ্যে আবদ্ধ থাকার জায়গা না। উনি হয়তো যে বিবেচনা থেকে বলেছেন, আমি সেই বিবেচনাটাকে খুব একটা কি বলবো যে মোড়কে আবদ্ধ করার জায়গাটা যেতে চাই না। এটা গেল এই বিষয়ে কথা। আর এই যে দুই ভাইয়ের যে কথাটা যতটুকু আমি বুঝলাম বা মনে করতে পারছি, যে দেখেন বাংলাদেশে আমরা এই যে যাদেরকে অনেক সময় উগ্র, তো খালি আপনি একটা ইসলামপন্থা হলেই উগ্র হয় এমনটি না, কিন্তু এটা খুব কারেক্ট না। কিন্তু এই আলোচনাটা হয়তো আসছে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা এবং আজ পর্যন্ত সেইটাকে নিয়ে তাদের ভূমিকা আপনি তো বাদ দিতে পারেন না। মুক্তিযুদ্ধকে কেউ ব্যবহার করেছে, বিগত দিনের সরকার তার ক্ষমতায় থাকার স্বার্থেই ওই অভিধারাকে ব্যবহার করেই সে আগাইছে, সেটা কে না জানে। তার মূল জায়গাটা নাই। মূল জায়গাটা যদি থাকতো তাহলে আজকে তো নতুন করে আমাদের গণতন্ত্র সংগ্রাম, বৈষম্য মুক্তির কথা, অন্য জায়গাগুলো আর দরকার ছিল না। 54 বছরের বাংলাদেশে এটাই তো অর্জিত হওয়ার কথা ছিল, তো সেটা হয় নাই বলে তো আমরা এই কাজগুলো করছি। কিন্তু তার মানে কেউ যদি ওইটাকে পরিত্যাগ করতে চায় এবং ওইটাকে আনতে চায়, তাহলে আমরা দেখি ডিফেক্টো আমরা যে পুরো ওই যে দীর্ঘ হাজার বছরের ঔপনিবেশিক বিরোধী সংগ্রাম এবং পাকিস্তানের শোষণ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে যেটাকে নাকচ করে দিয়ে নতুন একটা জায়গা আসতে চাইলাম, আবার ওইখানে ফিরে সেটাকে অনেক ক্ষেত্রে অস্বীকার করে বসা হয়। শুধু অস্বীকার না, আমি বলছি ফিরে যাওয়ার কাজটা আছে। সুতরাং আমরা তাদেরকে বিরোধিতা করব আমাদের ওই প্রেমিস থেকে, এই লজিক্যাল জায়গায় দাঁড়িয়ে এবং একটা বাস্তবতার জায়গায় দিয়ে, যে আমাদের ওই যে মানুষের মুক্তির জায়গাটা কিন্তু একটা অসম্ভব জায়গায় দাঁড়াচ্ছে। সুতরাং এইটাকে আপনি ফাইট না করে আগাতে চাইলেও আমরা কিন্তু আগাতে পারবো না, সম্ভব না। এবং সেই জায়গাটা, সেই লড়াই, সেই সংগ্রাম জারি থাকবে, থাকা দরকার বাস্তবিক প্রেক্ষাপটেই। একটু পরবর্তী আলোচনাতে যেতে চাই, নির্বাচনমুখী বাংলাদেশও রয়েছে আমাদের আজকের আলোচনাতে। রনি ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে আপনি বলেছেন যে ফ্যাসিস্ট শক্তির জন্য গণতান্ত্রিক সুযোগ রাখা আর খাল কেটে কুমির আনা সমান। আওয়ামী লীগের অনুপস্থিতি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ধরনের শূন্যতা তৈরি করে কিনা? যদি কোনো ধরনের শূন্যতা তৈরি করে থাকে, সেই শূন্যতা পূরণে বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার বা এর সকল অংশীজন, আমরা সকলে মিলে যে সকল পদক্ষেপ নিয়েছি, সেটা কি যথেষ্ট কিনা? দেখেন, আওয়ামী লীগের অনুপস্থিতি বিশাল শূন্যতা তৈরি করে। খুনাখুনি, পিটাইয়া মারা, রাজাকার বলা, হ্যাঁ, এগুলো বিশাল শূন্যতা। এবং শূন্যতা মানে কি, রাজনীতিটা একটা ভায়োলেন্ট ফেনোমেনা আকারে এক্সিস্ট করবে যখনই আপনি আওয়ামী লীগ থাকবেন। এই জন্য আমি বলতেছি যে আওয়ামী লীগ ব্যাপারটা কি।
আওয়ামী লীগ ব্যাপারটা হলো একটা নফসানিয়াত, একটা ক্যারেক্টারিস্টিক। এটা আপনি যে দলই করেন আপনার মধ্যে থাকতে পারে। এটা আমি সহজ উদাহরণ দিচ্ছি বারবার। আপনি যদি মনে করেন যে আমার আত্মীয় সবচেয়ে যোগ্য লোক, তারে চাকরিটা দেওয়া দরকার, আপনি আওয়ামী লীগ যে দলই করেন। তো ফলে আওয়ামী লীগ ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এখন আওয়ামী লীগ আমাদের ইন্টিমেট এনিমি। একটা ফ্যামিলিতে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জামাত। তো ফলে আপনি তো ক্লিনজিং করতে পারবেন। আমি এই জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলছিলাম। যারা ক্রিমিনাল তাদের বিচার করেন, আর যারা অনুসারী মানে সমর্থক, মানে আওয়ামী লীগ করা অভ্যাস আর কি, ধরেন ও রাজনীতি বোঝে না, কিছুই না, দরকার নেই, ওর আওয়ামী লীগ লাগবে, নৌকা লাগবে, অভ্যাস ধরেন। অভ্যাস অনেক বদ অভ্যাস থাকে না মানুষের, বিড়ি সিগারেট খায়, নেশা করে, এটা চেঞ্জ হয় না? তো এটাও চেঞ্জ হবে। সেই চেঞ্জ করার প্রক্রিয়ার মধ্যে আপনাকে ঢুকতে হবে। কিন্তু আওয়ামী লীগই আপনার অপশন, সেই প্রক্রিয়াতে কিন্তু আওয়ামী লীগই আপনার অপশন। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এই মানুষ ভোট দিবে কোথায়? এই কথাটা যারা বলে, তাহলে আপনি ভারত দেখেন। আওয়ামী লীগ এখন কোথায় আছে? ভারতে আছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে, একটা অপশন আছে আওয়ামী লীগের জন্য, এটা আজকে শেয়ার করি আপনাদের এখানে। সেটা হলো, সে যদি ভারতের মাটিতে একটা ভারত বিরোধী রাজনৈতিক শক্তি আকারে নিজের প্রমাণ করে আসতে পারে, তাইলে ফেরার কথা হইতে পারে। মানে ওইখানে সে বিশাল দল গঠন করবে, করে মোদির বিরুদ্ধে ফাইট দিবে, ফাইট দিয়ে সে একটা কড়া ভারত বিরোধী পজিশন নিয়ে ওইখানে, হ্যাঁ, ভারত দখল করে, ভারত জয় করে সে যদি আসতে পারে, তাহলে মানুষ হয়তো আওয়ামী লীগের কারণ হইলো রাজনৈতিক চর্চা বা আদর্শনিক সেই কথা আমরা বহুবার বলতেই পারি না। কিন্তু আমি যে জায়গাটাতে আসতে চাই সেটা হলো যে, ধরেন আমরা এই মুহূর্তে আজকের বাস্তবতাতে দাঁড়িয়ে যখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছি, এই যে পিআর বা গণপরিষদ নির্বাচন এত আলোচনা আসছে কিসের জন্য? বলা হচ্ছে যে ভারসাম্য রক্ষা করতে হবে, বিএনপি যেন এককভাবে কর্তৃত্বপূর্ণ হয়ে যেতে না পারে। এই ভারসাম্যহীনতার যে একটা অবস্থা তৈরি হলো, আওয়ামী লীগের ফিরে আসার সে প্রশ্ন আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু এই ভারসাম্যহীন পরিস্থিতি বা একটা শূন্যতা, সেটা যে অর্থেই আপনি বলেন, সেটা পূরণে আমরা এখন পর্যন্ত গত এক বছরে যে পদক্ষেপ নিয়েছি সেটা সঠিক, মানে আমরা ঠিক পথে আছি? বলি গট ইউর পয়েন্ট। দেখেন, আমি এই জায়গায় আসতেছিলাম, সেটা হলো দেখেন, ফলে রিকনসিলিয়েশন আপনি করলেন না। আপনি এখন আওয়ামী লীগের জন্য নানা রকম অপশন রাখার চেষ্টা করতেছেন, নর্মালাইজ করার চেষ্টা করতেছেন। ফলে এখানে আওয়ামী লীগের প্রশ্নের সাথে তো ভারতের প্রশ্নটা জড়িত, আপনি ইন্ডিয়াকে অ্যাক্সেস দিবেন কিনা। ফলে এখন নির্বাচনটাই সবচেয়ে বড় সংস্কার, নির্বাচনটাই রিকনসিলিয়েশন প্রক্রিয়া। যখন নির্বাচনে নৌকা মার্কা থাকবে না, এই যে বিপুল সমর্থক আছে বলতেছেন আপনারা, এই সমর্থকরা যার যে পছন্দ মার্কা পছন্দ করে নেবে, কারণ আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত। জামাতের আত্মীয় আছে, বিএনপির আত্মীয় আছে, অসুবিধা কি? ফলে সে যখন অন্য মার্কায় কনভার্ট হবে, হওয়ার মধ্যে দিয়ে তার রিকনসিলিয়েশন হয়ে যাবে সমাজে। ফলে এইটা একটা রিকনসিলিয়েশনের সুবর্ণ সুযোগ। ফলে ভোটাধিকার, নির্বাচন নিয়ে আমার আগ্রহ কম, আমার আগ্রহ হলো ভোটাধিকার। ফলে আপনি যদি ভোটের মাঠটা ভাইভেন্ট করতে পারেন, ভোটাধিকার নিশ্চিত করতে পারেন, এই নির্বাচনের আপনি যে জায়গায় প্রশ্নটা করছেন, সেই নির্বাচনের মধ্য দিয়া আওয়ামী লীগের প্রশ্নের অর্ধেক মীমাংসা হবে। বাকি অর্ধেক মীমাংসা হবে কীভাবে? বাকি অর্ধেক মীমাংসা হবে, দেখেন, আওয়ামী লীগের রাজনীতিটা হলো ট্রাইবাল পলিটিক্স, মানে গোত্রবাদী রাজনীতি, বংশীয় রাজনীতি, মুজিব পরিবার, শেখ পরিবার, টুঙ্গিপাড়া, এইটা ইলেক্টেড কিং। এই জন্য শেখ হাসিনা, ওই যে রাজকুমারী শেখ হাসিনা বলে না, রাজকুমারী, রাজা রানী, প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী কোনো দলের হয় না, একটা দলের নেতা হইতে পারে সে, কিন্তু যখন সে নির্বাচিত হয়ে যায়, সে আর কোনো দলের থাকে না, সে জনগণের। তাকে সমস্ত জনগণ তাকে অ্যাকাউন্টেবল করতে পারবে। সে কোনোদিনও তারে ভোট দিয়ে নির্বাচিত না করলেও তার কাছেও সে দায়বদ্ধ, যখন সে প্রধানমন্ত্রী। কিন্তু আমরা সবসময় ইলেক্টেড কিং পাইছি 54 বছরে, প্রধানমন্ত্রী তো পাইনি। ফলে আমাদের এই পুরো রাজনীতির অর্থটাই চেঞ্জ করতে হবে, পুরো কাঠামোই চেঞ্জ করতে হবে। সেই কাঠামোর ক্ষেত্রে যখন আপনি একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র করে ফেলতে পারবেন, যখন এখানে ভিন্ন মত পোষণ করার কারণেও তার অধিকার হরণ হবে না, তার নাগরিক অধিকার নিয়ে কোনো টেনশন থাকবে না, এমনিতে আওয়ামী লীগের রিলেভেন্ট হয়ে যাবে। ফলে আওয়ামী লীগকে রিলেভেন্ট করতে চাইলে আপনারা তো রাজনৈতিকভাবে, এই যে এক বছরে আপনি যে কথা বললেন, এবং এক বছরে আমাদের পুরাটাই ব্যর্থতা। আওয়ামী লীগের প্রশ্নে আমরা নিদারুণ ব্যর্থতার পরিচয় দিচ্ছি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যর্থতার পরেও এখনও সফল হওয়ার সুযোগ আছে। সেই জায়গায় কি? সেই জায়গায় হলো আপনারা যদি গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেন, এবং গণতন্ত্রকে যদি শুধু আমার ভাই ব্রাদার, আমার দলের না, বাংলাদেশের জনগণের এবং ক্ষমতার সাথে দলের না, রাজনৈতিক দলের না, জনগণের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া যদি ডেভেলপ করতে পারেন, ডেফিনেটলি আওয়ামী লীগের রিলেভেন্ট হয়ে যাবে বাংলাদেশ। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসতে চায়। রেজাউল করিম রনির কাছে প্রশ্ন ছিল যে, আওয়ামী লীগের অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক শূন্যতা তৈরি করবে কিনা? সেই শূন্যতা যদি তৈরি করে, রাজনৈতিক দল, অপর অংশীজন এখন পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছে যথেষ্ট কিনা? সামনের দিনগুলো কেমন দেখছেন? না, দেখুন, আমার বিবেচনায় একটা কথা খুবই কারেক্টলি এখানে আসছে, যে ঠিক এই মুহূর্তে বাস্তব কারণে, ব্যাখ্যা সময় নেই বলে আর দিচ্ছি না, যে আমরা যদি একটা ভালো নির্বাচন করতে পারি, ভালো নির্বাচন মানে আমরা বলি যে নির্বাচনের পুরো পরিবেশ তৈরি করা, ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সম অধিকার নিশ্চিত করা, ছোট করে বললে, তা সেইটা যদি করতে পারি, সেইটাও কিন্তু আমাদের অগ্রগতির পথ চলাকে সহায়তা করবে।
এখন এই যে কথাগুলো বলছেন, এখন ধরেন হয়তো যদি একটা নর্মাল পিরিয়ড থাকতো, মানে নর্মাল ভোটের পিরিয়ড, বা একটা বিগত দিনের সরকার তাকে এমনি হটানো হয়েছে, এত বড় হত্যাযজ্ঞ ঘটে নাই, তাহলে এই যে প্রশ্নটা মানুষের মনের মধ্যে, বা আপনিও বললেন বা অনেকের মনের মধ্যে উকি দিচ্ছে, সেই প্রশ্ন তখন আমার বিবেচনায় তখন রেলিভেন্ট ছিল। কিন্তু উত্তর বাংলাদেশে আমরা যদি নিজেদের ব্যর্থ না হই, এবং আমরা বলতে আমি মেন করছি সরকার, তার ব্যর্থতার উপরে দাঁড়িয়ে কিন্তু অন্য প্রশ্নটা সামনে আসে। তাই না হলে দ্রুততম সময়ে এই গণঅভ্যুত্থানের পরে আমরা যদি আরও দ্রুততম নির্বাচন বা এই জায়গাটা যেতে পারতাম, তাহলে কিন্তু এই আলোচনাটা আমি প্রাসঙ্গিক বলেই মনে করি না। সুতরাং কোথায় শূন্যতা, কিসের শূন্যতা? আমি সেই সময়, টাইম অ্যান্ড স্পেস কিন্তু একটা ফ্যাক্টর, কিন্তু ধরেন আমরাই যদি আরও এখন ব্যর্থতার পরিচয় দিই, তখন কিন্তু একটা অপরাধ প্রবণ জায়গাটা তখন কিন্তু ভিন্নভাবে মানুষের বিবেচনা হতে পারে। এইটা একটা আরেকটা মনে রাখতে হয় যে বাঙালি তার কতগুলো কালচার আছে, এটা মনে রাখবেন। এবং ওই যে পরিবারের কথা এখানে আসছে, সেইটা একটা আছে, কিন্তু আমার বিবেচনায় এখন এইটা আমাদের এজেন্ডার মধ্যে আসা উচিত না। আমাদের এজেন্ডার মধ্যে আসা উচিত আমরা কিভাবে এই যে গণতন্ত্রের পথযাত্রা করব, এবং এইখানে হচ্ছে যে গণতন্ত্র শুধু পথযাত্রা করলে হবে না, আপনার কতগুলো প্রতিষ্ঠান গড়ে তোলা এবং অন্য জায়গায় কি করব, আর যতটুকু পারি কালচারালি অগ্রগতি ধারাটা করতে পারবো, তাহলেই আপনি কিন্তু যে পজিটিভ ধারাটা আমরা চিন্তা করতে চাই সেইটা করবে। না হলে আপনি এই ধরনের কাশন। অসংখ্য ধন্যবাদ, ওদেরকেই সুযোগ করে দেবেন। সময় একেবারেই কম। রনি ভাই আপনার কাছে আসতে চাই, প্রথমে বলে দিই একটু সংক্ষেপে আমি উত্তর চাচ্ছি। সেটা হলো যে জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক দল এবং এনসিপি এখন পর্যন্ত যেই সমীকরণ তারা দাঁড় করাচ্ছে, এক লাইন আমি বলি, জুলাই সনদ, তার পরিপ্রেক্ষিতে গণপরিষদ নির্বাচন, তার পরবর্তীতে সংবিধান, এরপরে নির্বাচন, বাস্তবসম্মত কি না সংক্ষেপে? দেখেন, নির্বাচন, আপনি যদি গণতন্ত্র মিন করেন, নির্বাচনকে সমস্ত শর্তের বাইরে রাখতে হবে। এই হইলে এই হইবে, হ্যাঁ, 7 মন ঘি হইলে তারপরে নাচিবে, তার মানে আপনি গণতন্ত্র মিন করেন না। নির্বাচনটার সাথে আপনি যখন শর্ত জুড়ে দিবেন, সেটা আপনার রাজনৈতিক দলের এজেন্ডা, সেটা তো ন্যাশনাল এজেন্ডা না, সেটা তো ন্যাশনাল ক্রাইসিস না। ন্যাশনাল ক্রাইসিস হলো মানুষ, আমরা বারবার যে কথাটা বলছি সেই কথাটা গুরুত্ব দিয়ে বুঝতে হবে। সেটা হলো যে ক্ষমতার সাথে একটা দলের সম্পর্ক স্থাপন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো ক্ষমতার সাথে জনগণের, নাগরিকদের, মানুষের সম্পর্ক স্থাপিত হচ্ছে কিনা। সেই মানুষের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া কি? ভোটাধিকার। এবার ভোটের রাজনীতিতে আপনি যদি মনে করেন যে আপনি ভোটের রাজনীতি, জনগণ আপনাকে ট্রাস্ট করে, আপনি খুব জনবান্ধব পলিসি দিচ্ছেন, নীতি নিচ্ছেন, জনগণ আপনাকে নির্বাচিত করে আনলে তারপরে আপনার যা যা করার করেন। তাহলে যে এই প্রেক্ষাপটের উপরে ভর করে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, সেটার শঙ্কা আপনি দেখেন কিনা? দেখেন, এটা শঙ্কা আছে, কিন্তু নির্বাচন না হয়ে আর কি হবে? 17-18 বছর ধরে আপনি মানুষ ভোট দিতে পারে না। এখন এইখানে এই সরকার সবকিছুতেও যদি ব্যর্থ হয়, একটা অংশগ্রহণমূলক নির্বাচন যদি করতে পারে, এটাই সবচেয়ে বড়। অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই। এই বিষয়ে আমিও জানি নির্বাচন নিয়ে আপনার মতামত অনেকটা এমনই হবে। শুধু খুব সংক্ষেপে জানতে চাই, জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনি এক জায়গায় বলেছেন সেটা নিয়ে খুব বেশি কনসার্ন আপনারা ছিলেন না তখন। সনদ এখনো তো আনুষ্ঠানিকভাবে আসেনি, খুব সংক্ষেপে আপনার প্রতিক্রিয়া জানাতে চাই জুলাই সনদ নিয়ে। না, এক কথা বললে দেখেন, এইখানে দুইটা প্রবলেম হচ্ছে বোধহয়। একটা ঐক্যমত্য বলতে কি বুঝি, এটা আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছিল যে আমরা 100% যে পয়েন্টে মানে এক হব সেটাকে ঐক্যমত্য ধরতে হবে, বাকিটা রাখতে হবে দলীয় রাজনীতির এজেন্ডায়। এইখানে সেটা প্রতিফলিত হচ্ছে না, তারা নোট অফ ডিসেন্ট অন্য কিছু করছে, তাতে ঐক্যমত্যের ক্ষতি করছে, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখবেন যে এই ঐক্যমত্য কমিশনের ওই গত মাসে মিটিং চলাকালীন তারা যে মতামত দিয়েছিল, তার ভূমিকা এবং বাস্তবায়ন, সেটা বলা যায় মোরাললেস আমরা একমত হয়েছিলাম। একমত মানে কি, আমাদের সংশোধনী সহ। কিন্তু এইবার দেখলাম তারা নতুন নতুন এমন কথা নিয়ে আসলো, আমি দেখি এটা একটা অসম্ভব ব্যাপার। আর এমন জায়গায় চলে গেছে, আমরা 72-এর যে সংবিধান, তার অসম্পূর্ণতা দূর করার জন্য কিভাবে সংযোজন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং নিশ্চয়ই করতে হবে, সেটা করতে হবে আগামীতে নির্বাচনে পার্লামেন্টের মাধ্যমে। কিন্তু এইটা যদি সনদকে উপরে স্থান দেওয়া, এবং এইটা যদি মনে হয় আর একটা দায় মুক্তি দেওয়া, তাহলে এটা নতুন ধরনের সংকট তৈরি করবে। আমি দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশন নিজেই একটা নতুন ধরনের সংকট তৈরি করছে, যেটা এই যে সনদ এবং কিছু ক্ষেত্রে সেটা সংকট বিভেদেও রূপান্তরিত হতে পারে। সময় একেবারেই শেষ, শুধু এই বিষয়ে আপনার মন্তব্য রনি ভাই নিতে চাই। জুলাই সনদকে সংবিধানের উপরে স্থাপন, এটা বাস্তবসম্মত কিনা, হ্যাঁ অথবা না? দেখেন, জুলাই ঘোষণাপত্র যেটা দিলেন সেখানে, সেটা তো আপনি সংবিধান অন্তর্ভুক্ত করলেনই।
এখন জুলাই সনদ যেটা, এটা আমি মনে করি এটা পলিটিক্যাল ডকুমেন্ট, পলিটিক্যাল কনসাসনেসের ব্যাপার। এইটা ঠিক আপনার রাষ্ট্রীয় বা সাংবিধানিক স্বীকৃতির ব্যাপার না। আরেকটা হলো যে এই সংবিধানের একটা ফ্যাসিবাদী ঐতিহ্য আছে, সেই জন্যই তো আপনি সংবিধান কমিশন করেছেন। এখন আপনি সংবিধান কমিশন করলেন, এত কষ্ট করে এতদিন বসলেন, এত বিশেষজ্ঞদের নিয়োগ দিলেন, আবার আপনি গণপরিষদও চাচ্ছেন। তার মানে আপনি আসলে কোনটা চান এটা তো ঠিক করতে হবে। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম রনি আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি ইনোসেন্ট প্রিন্স আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। এর সাথে আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও একই আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।